Assalamu alaikum, my dear students, respected teachers, guardians, viewers, and whoever with me. I welcome you all in my today's English second paper online class for class 9 and 10. Students, hope you are all well by the grace of Almighty Allah. Before starting my class, I would like to introduce myself. This is Muhammad Anwarul Islam, assistant teacher, Singda Damdama Government Girls High School, Singda Natur. Our today's topic is completing sentence. This question is set in question number 7 for the SSC exam and for the final half yearly or final exam of class 9. Actually, in completing sentence, we have to write either a main clause or a subordinate clause. একটা কমপ্লিটিং সেন্টেন্সে একটা মেন ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো একটা ক্লজ দেওয়া থাকবে, অন্য একটা ক্লজ দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ক্লজ শব্দের অর্থ হচ্ছে খণ্ড বাক্য। এ ক্লজ ইজ এ সেন্টেন্স হুইচ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ভার্ব বিশিষ্ট সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স অথবা একটা ক্লজ হিসাবে আখ্যায়িত করে থাকি। তো কমপ্লিটিং সেন্টেন্সে যদি মেন ক্লজ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে ফিল আপ করবো। যদি সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে মেন ক্লজ দিয়ে ফিল আপ করে থাকবো। ছাত্রীরা তোমাদের সুবিধার্থে আমি বলতে যাচ্ছি ক্লজ সম্পর্কে একটা পুরো ধারণা থাকা দরকার। ক্লজ প্রধানত দুই প্রকার হয়ে থাকে, মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল তিন প্রকার ক্লজ দিয়ে 5টা কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় সেট করা হয়। আমরা রুলের মাধ্যমে কমপ্লিট সেন্টেন্স কিভাবে লিখতে হয় তা আজকে বিস্তারিত আলোচনা করব। স্ট্রাকচার এক্সাম্পল। রুল 1, বাক্যে যদি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট থাকে, এগুলোর অর্থ হচ্ছে যাতে বা যার ফলে। সেক্ষেত্রে ইংরেজির স্ট্রাকচারটা হতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট অর দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, মে, কুড, মাইট বা প্রিপোজিশন ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। ইউ শুড স্টাডি হার্ড সো দ্যাট ইউ ক্যান পাস দ্য এক্সাম। I bought a dictionary in order that I could learn words. I bought a dictionary, a main clause, in order that I could learn words, subordinate clause. We eat so that we may live. We eat, main clause, so that we may live, subordinate clause. রুল 2, শো দ্যাট। এর বাংলা অর্থ এত পরিমাণ যে। এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শো প্লাস অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। পরীক্ষায় দেওয়া থাকবে হি ইজ সো ক্লেভার। ছাত্রীরা তোমাদের লিখতে হবে দ্যাট হি ক্যান সলভ এনি প্রবলেম ইজিলি। অথবা যদি দ্বিতীয় অংশ দেওয়া থাকে দ্যাট হি ক্যান সলভ এনি প্রবলেম ইজিলি, সেক্ষেত্রে মেন ক্লজ অর্থাৎ প্রথম অংশ লিখতে হবে হি ইজ সো ক্লেভার। She was so weak that she could not walk at all. The load is so heavy that he cannot carry. The load is so heavy হচ্ছে main clause, that he cannot carry হচ্ছে subordinate clause. Rule 3, in spite of or despite, বাংলায় হচ্ছে সত্ত্বেও। এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে in spite of oblique despite প্লাস নাউন ফ্রেজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, অর্থাৎ এক্সটেনশন থাকবে। এক্সাম্পল হচ্ছে ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়েন্ট টু স্কুল। এটা একটা সিম্পল সেন্টেন্স, এক্ষেত্রে কোনো মেন ক্লজ না। ইন স্পাইট অফ হিজ ইলনেস হচ্ছে একটা ফ্রেজ, হি ওয়েন্ট টু স্কুল এটাই হচ্ছে মেন ক্লজ আর সিম্পল সেন্টেন্স হওয়ার কারণে একটাই মাত্র ক্লজ আছে এখানে। ডেসপাইট বিং পোর হি কন্টিনিউ হিজ স্টাডিজ, এক্ষেত্রেও একটাই মাত্র ক্লজ আছে। হি অ্যাটেন্ডেড দ্য মিটিং ইন স্পাইট অফ বিং সিক, এক্ষেত্রেও একটা ক্লজ আছে, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং এটাই হচ্ছে ক্লজ, মেন ক্লজ। এবং স্পাইট অফ বিং সিক হচ্ছে ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট রুল নাম্বার 4, বিকজ অফ অর অন অ্যাকাউন্ট অফ, অর্থাৎ জন্যে।
সাধারণত যে সমস্ত বাক্য ইন স্পাইট অফ আর ডেসপাইট কিংবা বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ দিয়ে শুরু হয়, এ জাতীয় সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয় এবং এক্ষেত্রে একটাই মাত্র ক্লজ অর্থাৎ মেন ক্লজ বসে। কারণ বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ দিয়ে তৈরি হয় ফ্রেজ। বিকজ অফ ড্রাউট ক্রপস ডিড নট গ্রো ওয়েল লাস্ট ইয়ার। হি হ্যাজ সাকসিডেড অন অ্যাকাউন্ট অফ হিজ হার্ড ওয়ার্কিং। হি হ্যাজ সাকসিডেডটাই হচ্ছে আমার মেন ক্লজ এবং অন অ্যাকাউন্ট অফ হিজ ওয়ার্কিং হার্ড বা হার্ড ওয়ার্কিং এটা হচ্ছে ফ্রেজ। হি কুড নট গো আউট বিকজ অফ রেইন। হি কুড নট গো আউটটাই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স এবং একটাই মাত্র ক্লজ। বিকজ অফ রেইনটা হচ্ছে ফ্রেজ। রুল নম্বর 5, ইনস্টিড অফ আর ইন লাভ এ জাতীয় সেন্টেন্সও সবসময় সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং এক্ষেত্রে একটাই ক্লজ বা সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হবে। ইনস্টিড অফ আর ইন লিউ অফের পরে সাধারণত নাউন বা জিরান্ডিয়াল ফ্রেজ বসতে পারে এবং তারপরে সাবজেক্ট, ভার্ব এবং অন্যান্য শব্দ বসাবো আমরা। ইনস্টিড অফ গোয়িং দেয়ার উই স্টেড অ্যাট হোম। ইনস্টেড অফ গোয়িং দেয়ারটা হচ্ছে ফ্রেজ, উই স্টেড অ্যাট হোম এটা হচ্ছে মেন ক্লজ আর একটা সিম্পল সেন্টেন্স। হি ওয়েন্ট টু বেড এটা হচ্ছে একটা সেন্টেন্স। ইনস্টেড অফ লার্নিং হিজ লেসনস এটা হচ্ছে ফ্রেজ। ইন লিউ অফ হিস্ট্রি আই টুক ইকোনমিক্স, আই টুক ইকোনমিক্সটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স এবং একটাই মাত্র ক্লজ। ইন লিউ অফ হিস্ট্রিটা হচ্ছে ফ্রেজ। টু অর্থাৎ এত যে, এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। কোনো কোনো ক্ষেত্রে ফর প্লাস নাউন থাকতে পারে অর প্রোনাউন এবং সবশেষে টু প্লাস ভার্ব এবং সেক্ষেত্রে ভার্বের বেজ ফর্ম বসে। এছাড়া এক্সটেনশন থাকতে পারে। হি ইজ টু ইয়াং টু ক্যারি দ্য লোড এক্ষেত্রে হচ্ছে অর্থটা বোঝায় সে এত কম বয়সী যে এই বোঝা বহন করতে পারবে না। দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু সলভ এই সমস্যাটা তার জন্য এত কঠিন যে সে এটা সমাধান করতে পারবে না। সে টক টু ফাস্ট টু আন্ডারস্ট্যান্ড সে এত দ্রুত কথা বলে যে কেউ বুঝতে পারে না। এগুলো সাধারণত সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে একটাই মাত্র ক্লজ থাকবে, মেন ক্লজটাই থাকবে, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না যেহেতু ফ্রেজ থাকে। নেক্সট রুল নম্বর 7, এনাফ টু। কোনো একটা বাক্যের অর্থ যথেষ্ট পরিমাণ বোঝানোর জন্য এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। সেটা সাধারণত সাবজেক্ট, ভার্ব, টু, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এনাফের ক্ষেত্রে কোথাও কোথাও ফর প্লাস নাউন আর প্রোনাউন, টু প্লাস ভার্বের বেজ ফর্ম এবং এক্সটেনশন থাকবে। দি গার্ল ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ দ্য প্রবলেম এর সমস্যার সমাধানের জন্য মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী। দ্য লোড ইজ লাইট এনাফ ফর দ্য বয় টু লিফট এই বোঝাটা ছেলেটার উপরে ওঠানোর জন্য বেশ হালকা। হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সে যথেষ্ট বুদ্ধিমান। এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স এবং এগুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয় না। রুল নম্বর 8, ডিউ টু আর ওয়িং টু এর অর্থ হচ্ছে জন্য বা কারণে। সাধারণত প্রথমে সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস, ডিউ টু পরে নাউন আর অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহৃত হয়। কুড নট গো টু স্কুল ডিউ টু জেলনেস, ডিউ টু জেলনেসটা হচ্ছে একটা ফ্রেজ, অসুস্থতার কারণে সে স্কুলে যেতে পারেনি। হি কুড নট গো টু স্কুল এখানে সিম্পল সেন্টেন্স এবং একটাই ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়িং টু ডেন্স ফগ দে আর লেট ঘন কুয়াশার কারণে তাদের পৌঁছতে দেরি হয়েছিল। ওয়িং টু ডেন্স ফগ একটা ফ্রেজ, দে আর লেট এটা একটা সিম্পল সেন্টেন্স। হি হ্যাড টু লিভ স্টাডি ডিউ টু পভার্টি দারিদ্রতার কারণে তাকে লেখাপড়া ছেড়ে দিতে হয়েছিল। হি হ্যাড টু লিভ স্টাডি হচ্ছে মেন ক্লজ আর সিম্পল সেন্টেন্স এখানে, ডিউ টু পভার্টি হচ্ছে ফ্রেজ। রুল নম্বর 9, ইন কেস অফ অর্থ হলো যদি। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স হিসাবে ইন কেস অফ ব্যবহার করা হয়। সিম্পল সেন্টেন্সের সাথে ইন কেস অফের পর সাধারণত নাউন আর জিরান্ডিয়াল ফ্রেজ ব্যবহৃত হয়, তারপরে সাবজেক্ট, ভার্ব আর এবং অন্যান্য শব্দ থাকে। ইন কেস অফ পাওয়ার ফেলিওর উই উইল ইউজ জেনারেটর যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা জেনারেটর ব্যবহার করব। দে উইল পানিশ ইউ ইন কেস অফ এনি মিস্টেক কোনো ভুল হলে তারা তোমাকে শাস্তি দেবে। দে উইল পানিশ ইউটাই হচ্ছে মেন ক্লজ এবং সিম্পল সেন্টেন্স। ইন কেস অফ এনি মিস্টেকটা হচ্ছে ফ্রেজ। ইন কেস অফ দ্য লেজিনেস দে উইল নট প্রসপার ইন লাইফ তারা যদি অলসতা থাকে তাদের মধ্যে তাহলে তারা জীবনে উন্নতি করতে পারবে না। ইন কেস অফ দ্য লেজিনেসটা হচ্ছে ফ্রেজ, দে উইল নট প্রসপার ইন লাইফ একটা সিম্পল সেন্টেন্স। নেক্সট রুল নম্বর 10, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম একটা সময়কে বোঝানোর জন্য আমরা কখনো ইট ইজ টাইম এবং একটু দেরিতে হলেও কোনো কাজ করা হচ্ছে এরকম বোঝাতে আমরা সাধারণত ইট ইজ হাই টাইম ব্যবহার করি।
একটা বিষয় উল্লেখ্য যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দুটো স্ট্রাকচারের ক্ষেত্রেই পরবর্তী ভার্ব সবসময় পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হবে। ইট ইজ টাইম ইউ ওয়েন্ট টু স্কুল, ইট ইজ টাইম ইউ এর পরে আমরা ওয়েন্ট পাস্ট টেন্স ব্যবহার করেছি। ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার, ঠিক সময়ে আমরা আমাদের কাজ শুরু করেছিলাম। ইট ইজ টাইমের পরে স্টার্টেড পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। ইট ইজ হাই টাইম উই ডিড সামথিং, একটু দেরিতে হলেও আমরা একটা কিছু করলাম, অর্থাৎ হাই টাইমের পরে আমরা ডিড পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করেছি। রুল 11, অ্যাজ ইফ অর অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো দুটো শব্দের একই অর্থ, যেন বা এমনভাবে যেন। সাধারণত অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে পাস্ট টেন্স ব্যবহৃত হয়। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, নো বললে ভুল হবে, তাই আমরা নিউ ব্যবহার করেছি। হি বিহেভড অ্যাজ দো হি হ্যাড গান ম্যাড, সে এমন ব্যবহার করলো যাতে মনে হচ্ছে যে সে পাগল হয়ে গিয়েছিল। এক্ষেত্রে স্মরণীয় বিহেভড পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাজ দোর পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, অ্যাজ বিহেভস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। লেট অ্যালোন, কোনো বিষয়ে বা কোনো ব্যাপারে প্রশ্নই আসে না, অথবা এটা তো দূরের কথা, ওটা সম্ভবই না, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকি। দ্য পোর পিপল ডু নট গেট ফুড, লেট অ্যালোন এডুকেশন, গরিব মানুষেরা খাবারই জোটাতে পারে না, লেখাপড়া বা শিক্ষা কোথা থেকে অর্জন করবে তারা। হি উইল নট ইভেন গেট থার্ড ডিভিশন, তার যে লেখাপড়ার হাল অবস্থা তাতে থার্ড ডিভিশন পাওয়ারই প্রশ্ন ওঠে না, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশনের তো প্রশ্নই ওঠে না। রুল 13, আই উইশ অথবা উড দ্যাটের পরে সবসময় পাস্ট টেন্স ব্যবহৃত হবে। আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছে হয় আমি পাখি হয়ে যাই। আই উইশের পরে ওয়ার পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। একটা জিনিস স্মরণীয়, আই উইশের পরে সাবজেক্ট যাই থাকুক সবার পরে আমরা সাধারণত ওয়ার ব্যবহার করি। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, উড দ্যাটের পরে পাস্ট টেন্স এবং সর্বদা সাবজেক্টের পরে কুড বসে। উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে, আমরা হি এর পরে পাস্ট টেন্স ওয়ার বসিয়েছি, যেহেতু ওয়ারের পরে অ্যালাইভ আছে তাই আমরা ওয়ার করেছি, কিন্তু বি থাকলে পরে কুড হতো। হ্যাড বেটার আর উড বেটার, সাধারণত দুটো জিনিস ভালো অর্থে যেটা বেশি ভালো সেটা আগে বসে এবং যেটা কম ভালো সেটা পরে বসে। এ জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাড বেটার অথবা উড বেটার ব্যবহার করি। ইউ হ্যাড বেটার গো অ্যাওয়ে ফ্রম হিয়ার নাও, তোমার বরং এখান থেকে চলে যাওয়া ভালো। আই হ্যাড বেটার নট টক টু হিম এনিমোর, তার সাথে আমার বেশি কথা না বলাই ভালো। ইউ উড বেটার স্টার্ট ইউর জার্নি নাও, তোমার বরং এখনই যাত্রা শুরু করা ঠিক ঠিক হবে। রুল 15, দো অর অলদো। দো অলদো দুটো শব্দের একই অর্থ, এর মানে হচ্ছে যদিও। দো অলদোর পরে সাধারণত আমরা যে ক্লজ বসাই পরেরটাও সাধারণত সেম স্ট্রাকচার বসে। হি ওয়াজ পানিশড অলদো হি ওয়াজ ইনোসেন্ট, হি ওয়াজ পানিশড পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে, অলদো হি ওয়াজ ইনোসেন্ট পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে। একটা বিষয় মনে রাখতে হবে, দো কিংবা অলদো দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে প্রথম সেন্টেন্সের পর একটা কমা বসবে, এবং দো কিংবা অলদো যদি আমরা সেন্টেন্সের মধ্যখানে বসাই তাহলে কমা বসবে না। দো হি ইজ রিচ, কমা, হি লিডস এ মিজারেবল লাইফ। হি হ্যাজ কমপ্লিট হিজ স্টাডি, এখানে কমা বসবে না কারণ তারপরে দো আছে, দো হি ওয়াজ ভেরি পোর। তাহলে একটা কথা মনে রাখতে হবে, দো কিংবা অল দো সেন্টেন্সের প্রথমে বসতে পারে, মধ্যেও বসতে পারে। পার্থক্য হচ্ছে প্রথমে বসলে সেন্টেন্সের মধ্যে ওখানে কমা হবে, যদি মধ্যখানে দো অল দো বসে তাহলে কমা বসবে না। রুল 16, উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন ইত্যাদি অর্থে উড ইউ মাইন্ড ব্যবহার করলে সাধারণত আমরা সিম্পল সেন্টেন্স ব্যবহার করি, এবং এটা পোলাইটলি কোনো কিছু বলতে ইম্পারেটিভ সেন্টেন্স না বলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারবো। উড ইউ মাইন্ড লেন্ডিং মি ইউর পেন, উড ইউ মাইন্ড পাসিং দ্য সল্ট, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে ভার্বের সবসময় আইএনজি বসে এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের বিকল্প একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা পোলাইটলি কোনো কিছু কাউকে প্রশ্ন করতে আমরা ব্যবহার করতে পারি। উড ইউ লাইক, আপনি কি পছন্দ করবেন, এ জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত সিম্পল সেন্টেন্সই হবে, এগুলো অন্য কোনো হয় না। উড ইউ লাইক টু গো উইথ মি, আপনি কি আমার সাথে যেতে চান, ভদ্রভাবে কাউকে কোনো কিছু পরামর্শ দিতে ব্যবহৃত হয় উড ইউ লাইক। উড ইউ লাইক টু হ্যাভ লাঞ্চ নাও, উড ইউ লাইক টু সিং এ সং ইত্যাদি। নো ভার ব্যাপারে সবসময় হাউ টু বসে এবং তারপরে
মূল ভার্ব বসাই আমরা। হি নোজ হাউ টু সুইম, টু এর পরে ভার্বের বেজ ফর্ম সুইম বসছে। আই নো হাউ টু কুক, কীভাবে রান্না করতে হয় সেটা আমি জানি। হাউ টু পরে বেজ ফর্ম আর মূল ভার্ব বসে। দে নো হাউ টু ডিগ এ ক্যানেল, কীভাবে একটা ক্যানেল খুঁড়তে হয় সেটা তারা জানে। রুল 19, উড রেদার বরং অর্থে ব্যবহৃত হয় এবং সাধারণত সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়। আই উড রেদার রিড এ বুক দেন ওয়াচ টিভি, দুটো জিনিসের তুলনা করছি আমরা। আই উড রাদার রিড এ বুক, আমি বরং একটা বই পড়বো, দেন ওয়াচ টিভি, টেলিভিশন দেখার তুলনায়। সি উড রাদার লিভ দেন স্টে হিয়ার, এক্ষেত্রে আমরা দুটো ভার্ব ব্যবহার করছি। দুটো ভার্ব ব্যবহার করলে সাধারণত কম্প্যারিজন হয় এবং এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ব্যবহৃত হয়। সি উড রাদার লিভ, তার বরং চলে যাওয়া ভালো, দেন স্টে হিয়ার, এখানে থাকার তুলনায়। হি উড রাদার গো টু কলেজ দেন স্টে অ্যাট হোম, বাড়িতে থাকার তুলনায় তার কলেজে যাওয়ারও ভালো। দুটো অপশন, যে অপশনটা অগ্রাধিকার দেওয়া হবে সেটা সেন্টেন্সের প্রথমে বসবে, এবং যেটা অপশন কম দেওয়া হবে সেটা দ্বিতীয় ক্ষেত্রে বসবে। রুল 20, অ্যাজ, সিন্স, বিকজ, তিনটা শব্দের একটাই অর্থ, যেহেতু বা কারণ অর্থে ব্যবহৃত হয়। এবং একটা বিষয় মনে রাখতে হবে, অ্যাজ, সিন্স, বিকজ যদি বাক্যের প্রথমে বসে তাহলে প্রথম সেন্টেন্সের শেষে কমা হবে, তারপরে দ্বিতীয় সেন্টেন্স। কিন্তু যদি মধ্যখানে বসে তাহলে কমা বসবে না। অ্যাজ হি ওয়াজ সিক, কমা, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। I could not buy the car because it was very costly, এক্ষেত্রে বিকজ মধ্যখানে বসায়, কোনো কমা বসে নাই। Since it was raining heavily, কমা, they could not come, তাহলে বিষয়টা মনে রাখতে হবে, অ্যাজ, সিন্স, বিকজ সেন্টেন্সের প্রথমে বসতে পারে, মধ্যেও বসতে পারে। অ্যাজ, সিন্স, বিকজ যদি আমরা সেন্টেন্সের প্রথমে বসাই তাহলে প্রথম সেন্টেন্সের পরে কমা, তারপরে দ্বিতীয় সেন্টেন্স। যদি মধ্যখানে বসায় তাহলে কোনো কমা বসবে না। অ্যাজ, সিন্স, বিকজ তিনটা সিনোনিম অর্থে ব্যবহৃত হয়, তাই অ্যাজের পরিবর্তে সিন্স কিংবা সিন্সের পরিবর্তে বিকজ বসালে অর্থের কোনো তারতম্য ঘটে না। রুল 21, অ্যাজ লং অ্যাজ, বাংলায় বলছে যতক্ষণ পর্যন্ত। সাধারণত দুটো বাক্যর মধ্যখানে অ্যাজ লং অ্যাজ কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। ইউ আর সেফ অ্যাজ লং অ্যাজ আই অ্যাম উইথ ইউ, আমি যতক্ষণ তোমার সাথে আছি তুমি ততক্ষণ নিরাপদ। ইউ আর সেফ হচ্ছে মেন ক্লজ, অ্যাজ লং অ্যাজ আই অ্যাম উইথ ইউ, আমি যতক্ষণ তোমার সাথে আছি এটা সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ ল ক্রিমিনালস টু বি পানিশ, যতক্ষণ দেশে আইন আছে ততক্ষণ অপরাধীদের শাস্তি হবে। অ্যাজ লং অ্যাজ যদি সেন্টেন্সের প্রথমে বসে তাহলে সেন্টেন্সের মধ্যখানে কমা হবে, যদি মধ্যখানে অ্যাজ লং অ্যাজ বসে তাহলে কোনো কমা বসবে না। অ্যাজ লং অ্যাজ উই আর অনেস্ট আল্লাহ উইল হেল্প আস, আমরা যতক্ষণ সৎ থাকবো আল্লাহ আমাদের সহায়তা করবেন। রুল 22, টিল আনটিল, টিল মানে পর্যন্ত, আনটিল মানে না পর্যন্ত। দুটো শব্দকে আমরা ব্যবহার করতে পারি একই অর্থে। প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, আমি না আসা পর্যন্ত এখানে তুমি অপেক্ষা করো, অনুগ্রহ করে। আমরা বলতে পারি প্লিজ ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক। টিল কিংবা আনটিল দুটো দিলে সেন্টেন্স কারেক্ট হবে। দে ওয়াকড আনটিল দে রিচ দ্য রিভার ব্যাঙ্ক, দে প্রেড টু আল্লাহ আনটিল ইট রেইনড। রুল 23, ইফ, সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স ইফ বা যদি ব্যবহার করি আমরা, সেক্ষেত্রে সবসময় দুটো ক্লজ থাকবে, একটা মেন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। যার সাথে ইফ থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং যার সাথে ইফ থাকবে না সেটা হচ্ছে মেন ক্লজ। ইফ ইউ হেল্প মি আই শ্যাল হেল্প ইউ, দুটো ক্লজ আছে। পরীক্ষার ক্ষেত্রে লেখা থাকবে ইফ ইউ হেল্প মি, সেক্ষেত্রে আমি বসাবো আই শ্যাল হেল্প ইউ। যদি দেওয়া থাকে আই শ্যাল হেল্প ইউ তাহলে সেক্ষেত্রে বসাতে হবে ইফ ইউ হেল্প মি। অনুরূপভাবে ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস, I would buy the car if I possessed money. Rule 24, providing that or provided that, দুটো শব্দের একই অর্থ, দুটো ফ্রেজের। প্রোভাইডিং দ্যাট মানেও যদি, প্রোভাইডেড দ্যাট মানেও যদি। সাধারণত সেন্টেন্সের প্রথমেই আমরা প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইড দ্যাট বসাই, মধ্যখানেও বসতে পারে। প্রথমে বসালে কমা দেব, মধ্যখানে বসালে কমা হবে না। ইউ কুড গেট দ্য জব প্রোভাইডিং দ্যাট ইউ হ্যাড গুড রেজাল্টস, ডোন্ট ফরগেট টু ভিজিট দ্য মিউজিয়াম প্রোভাইডেড দ্যাট ইউ গো দেয়ার, ইন কেস অফ এর ইন্ডোলেন্স ইউ ক্যানট প্রসপার ইন লাইফ। ইন কেস অফ মানেও যদি, আমরা সেক্ষেত্রেও আমরা যদি বসাতে না চাই প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইড দ্যাট, সেক্ষেত্রে আমরা ইন কেস অফ বসাতে পারি। রুল 25, আনলেস, আনলেস শব্দের অর্থ হলো ইফ নট, মানে যদি না।
এটা নেগেটিভ কন্ডিশনাল আনলেস সেন্টেন্সের প্রথমে অথবা মধ্যে বসতে পারবে। সেন্টেন্সের প্রথমে বসলে মধ্যখানে কমা বসবে, সেন্টেন্স মধ্যখানে আনলেস বসলে কমা বসবে না। দে উইল মিস দ্য ট্রেন আনলেস দে ওয়াক ফাস্ট, এক্ষেত্রে আনলেস মধ্যে বসায়, কোনো কমা বসে নাই। ইউ ক্যানট কাস্ট ইউর ভোট আনলেস ইউ আর 18 ইয়ার্স অর অ্যাবাভ, মধ্যখানে আনলেস বসেছে। ম্যান ক্যানট সাকসিড আনলেস হি ওয়ার্কস হার্ড, মধ্যখানে আনলেস বসায়, কোনো কমা বসে নাই। ম্যান ক্যানট সাকসিড হচ্ছে মেন ক্লজ, আনলেস হি ওয়ার্কস হার্ড সাবঅর্ডিনেট ক্লজ। রুল 26, সো মাচ অর সো মেনি, এত বেশি পরিমাণ যে অর্থে সো মাচ বা সো মেনি এবং দ্যাট বসানো হয়। যদি আনকাউন্টেবল নাউন থাকে সেক্ষেত্রে আমরা বসাই সো মাচ প্লাস আনকাউন্টেবল নাউন, এবং যদি কাউন্টেবল প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে আমরা সো মেনি প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন বসাবো। হি স্পোক সো বিউটিফুলি দ্যাট উই আর ইমপ্রেসড, সো বিউটিফুলি দ্যাট। দি ফরেস্ট আর সো মেনি ট্রিজ, ট্রিজ হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, তাই সো মেনি বসানো হয়েছে, তারপরে দ্যাট। নোয়িং ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট ক্যানট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, নোয়িং ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট cannot be described in words. Rule 27, the place where, সাধারণত স্থানবাচক শব্দকে হাইলাইট করার জন্য অথবা বক্তব্যকে জোরালো করার জন্য সেন্টেন্সের প্রথমেই আমরা দিস ইজ দ্য ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন, দি ভিলেজ হচ্ছে প্লেস, তারপর আমরা হোয়ার বসিয়েছি। দিস দ্য প্লেস হোয়ার মেনি হিরোইক সানস হ্যাভ লেট ডাউন, এটা হচ্ছে সেই জায়গা যেখানে বহু বীর সন্তান জীবন দিয়েছে। It is the cafe where visitors from different countries come. বক্তব্যকে জোরালো করার জন্য প্রথমে ইট ইজ দ্য ক্যাফে হোয়ারটার পূর্বে ক্যাফে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহার করা হয়েছে। রুল 28, দ্য টাইম হোয়েন, সময়বাচক কোনো বছর কিংবা মাস কিংবা বারকে হাইলাইট করতে হলে সেন্টেন্সের প্রথমে বসাবো এবং সেক্ষেত্রে আমরা দি টাইম হোয়েন ব্যবহার করবো স্ট্রাকচার। 1952 ইজ দ্য টাইম হোয়েন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট স্টার্টেড। দিস দ্য সিজন হোয়েন মাইগ্রেটরি বার্ডস ফ্লাই ডাউন হিয়ার, দিস ইজ দ্য সিজন, সিজন হচ্ছে টাইম, টাইমকে আমরা পরে বসিয়েছি হোয়েনটায় এখানে ক্লজ হিসেবে। দিস ইজ দ্য সিজন হচ্ছে মেন ক্লজ, হোয়েন মাইগ্রেটরি বার্ডস ফ্লাই ডাউন হিয়ার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ইট ইজ দ্য টাইম হোয়েন উই শুড কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য পোর, ইট ইজ দ্য টাইম হচ্ছে মেন ক্লজ, হোয়েন উই শুড কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য পোর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। রুল 29, নট অনলি বাট অলসো, সাধারণত দুটো কোয়ালিটি বোঝানোর জন্য প্রথম কোয়ালিটির পূর্বে নট অনলি এবং দ্বিতীয়টার পূর্বে বাট অলসো ব্যবহার করা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে দুটো নাউন কিংবা দুটো অ্যাডজেক্টিভ কিংবা দুটো অ্যাডভার্বকে জোড়া দেওয়ার জন্য নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়। ইজ নট অনলি ফুটবলার বাট অলসো এ সিঙ্গার, একজন মানুষের দুটো গুণ, সে হচ্ছে একজন হচ্ছে ফুটবলার আর একজন হচ্ছে একই সাথে সে সিঙ্গার, তার দুটো কোয়ালিটি আছে, দুটো নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। ফুটবলার আগে নট অনলি, সিঙ্গার আগে বাট অলসো ব্যবহার করা হয়েছে। নট অনলি ইট রেইনড হেভিলি বাট অলসো দেয়ার ওয়াজ ফ্লাড, নট অনলি করিম বাট অলসো রহিম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এখানে দুজনকে হাইলাইট করার জন্য করিমের পূর্বে নট অনলি এবং রহিমের পূর্বে বাট অলসো ব্যবহার করা হয়েছে। রুল 30, দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা বিষয়কে স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা আইদার অর ব্যবহার করি। আইদার টুটুল অর মিতুল ব্রোক দ্য গ্লাস, দুজনেই ভাঙে নাই, ভাঙছে যে কোনো একজন, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বোঝানোর জন্য আমরা আইদার অর ব্যবহার করি। দে লিভ আইদার ইন চিটাগং অর ইন সিলেট, হয় চিটাগং হয় চট্টগ্রাম অথবা সিলেটে তারা বাস করে, দুইটা জায়গার যে কোনো একটা জায়গায়। আইদার হি উইল কাম অর আই শ্যাল গো, হয় সে আসবে না হলে আমি যাবো, যে কোনো একটা অপশন নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। থ্যাংক ইউ স্টুডেন্টস, দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ লেকচার। টক টু ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।